হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ক্লাসটা কি ওরিয়েন্টেড। ইয়েস, কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এক্সাম খুব শীঘ্রই সংগঠিত হতে চলেছে, তাই আমি কলকাতা পুলিশের একটা প্র্যাকটিস সেট সলিউশন করব। অঙ্কগুলো তোমাদের আপকামিং কম্পারেটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। প্রত্যেকে ক্লাসটিতে একটা করে লাইক দিয়ে নিজেদের অ্যাটেন্ডেন্স জানাও। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। যদি কোনো পরিবার গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? এই যে কোশ্চেনটা, এর ওয়েটেজ তোমরা জানো, কারণ এটা বিভিন্ন পরীক্ষাতেই কিন্তু এসেছে। এই যে গ্যাসের দাম যেটা রয়েছে, এটা তোমার দিতে পারে কয়লার দাম, কখনো দেয় তেলের দাম। 25%টা তোমার দিতে পারে 20%, বৃদ্ধিটা দিতে পারে হয়তো কমে গিয়েছে। তো প্রশ্নটা কিভাবে সলিউশন করব দেখো। মেনলি এখানে যেটা বলা হচ্ছে যে গ্যাসের যেটা দাম অর্থাৎ যেটা প্রাইস, সেটা নাকি 25% বৃদ্ধি হয়েছে, অর্থাৎ ইনক্রিজ হয়েছে। এবার ধরো কোনো একটা পরিবার, ওরা যদি এই গ্যাসের জন্য মাসে যে খরচটা করে সেটা যদি কোনো রকম কোনো চেঞ্জেস করতে না চায়, তাহলে যে গ্যাসটা ওরা ব্যবহার করবে, যেটাকে আমরা ইংলিশে বলবো কনজাম্পশন, সেটা পার্সেন্টেজে কতটা কমাতে হবে, যেটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর হবে। বোঝা গেল? তাহলে এই যে পার্সেন্টেজ যেটা দেওয়া রয়েছে, যেটা 25%, এটা কি বলেছে? বলবে বৃদ্ধি বলা হয়েছে। বলো হ্যাঁ। আমরা এই পার্সেন্টেজগুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করব। কিভাবে? কোনো কিছুর পার্সেন্ট মানে সেটা ডিনোটস করে সেটা বাই 100। তাহলে এখানে 25% আছে, আমরা 25%কে কি বলবো? বলবে 25/100। এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত আসবে? 25×4=100, অর্থাৎ 1/4। বোঝা গেল এই জায়গাটা? এখানে যখন বলবে যে বৃদ্ধি পেয়েছে, তখন কি করবে? নিচে যে ভ্যালুটা থাকে সেটা হয় সবসময় অরিজিনাল ভ্যালু, যা কিছু এফেক্ট হবে সেটা হচ্ছে এই ওপরের পোর্শনটা। তাহলে এখানে যে 1, এটা কি হয়েছে? বলবে বৃদ্ধি হয়েছে। তাহলে যদি 4 থাকে, সেক্ষেত্রে যদি 1 এটা যদি আরও বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পাওয়ার পর ভ্যালুটা কতই আসবে? বলবে 4 + 1 অর্থাৎ 5 হবে। আমি এটাকে রেশিওতে নিলাম, অর্থাৎ এই 4:5, এই যে আমরা রেশিওটা পেলাম, এটা কিসের রেশিও পেলাম? এটা পেলাম প্রাইসের রেশিও, অর্থাৎ দামের রেশিও। এবার প্রাইসের সাথে কনজাম্পশন এর যে রেশিওটা হয়, এরা সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? যেটাকে আমরা বলবো ব্যস্তানুপাত। একটা কোনো প্রোডাক্ট যার প্রাইস ধরো 100 টাকা, এই প্রোডাক্টটা এখন যদি 25% ইনক্রিজ হয়ে যায় এর প্রাইসটা, তাহলে এটা কত হবে? 120 টাকা। তো প্রোডাক্টটা যদি দাম বৃদ্ধি পায়, তখন প্রোডাক্টের যেটা ডিমান্ড অর্থাৎ যে চাহিদা, এর ব্যবহার, এটা তো কমতে থাকবে। তাই দাম বাড়ার সাথে সাথে কি হয়? যে চাহিদা সেটা কমতে থাকে। আবার দাম যদি কমে তখন তার ডিমান্ড প্রচুর কিন্তু বাড়তে থাকে। তাই প্রাইস আর কনজাম্পশন এদের মধ্যে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, যেটাকে আমরা বলবো ব্যস্তানুপাত। তাহলে এটা তো কনজাম্পশন, ব্যবহার কি হবে? জাস্ট রেশিওটা উল্টে যাবে, 5:4 হবে। বোঝা গেল এই জায়গাটা? তাহলে প্রাইসের সাথে কনজাম্পশন অলওয়েজ কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল হয়। দেখো যদি কোনো একটা জিনিসের দাম 4 টাকা হয়, তখন সেখানে দেখো কনজাম্পশনটা বেশি, অর্থাৎ 5। আবার ওই প্রোডাক্টটারই যখন দাম বৃদ্ধি হয়ে 5 টাকা হচ্ছে, দেখো কনজাম্পশনটা হচ্ছে 4। বোঝা গেল? এই যে কনজাম্পশন, এটা তো ব্যবহার। কোশ্চেনে কি জানতে চেয়েছিল? যে খরচটা অপরিবর্তিত রাখতে চাই, তাহলে ওই ব্যবহারটা কত পার্সেন্টেজে কমাতে হবে? তাহলে ব্যবহারটা দেখো 5 ছিল, হয়েছে 4, কমাতে হবে কত? বলবে 1। কতর মধ্যে? 5-এর মধ্যে। তাহলে 1/5 মানেই পার্সেন্টেজে কত? 5, 20, 100, অর্থাৎ 20%। তাহলে ওই পরিবারে গ্যাসের খরচ কত কমাতে হবে? 20%, যেটা অপশন নাম্বার একেতেই রয়েছে। এবার এই যে প্রশ্নটা আমি তোমাদের সলিউশন করলাম, এটা তুমি এক্সামে কিভাবে করবে দেখো। এর এক্সাম অ্যাপ্রোচ কি হওয়া উচিত ছিল? আমরা এই প্রশ্নগুলো যখন এক্সামে পাবো, তখন আমাদের সবার প্রথম যেটা করতে হবে, এখানে একটাই ডাটা দেওয়া থাকে যে 25% বৃদ্ধি, যেটা এখানে দেওয়া রয়েছে। তুমি এই পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে প্রথমে কনভার্ট করবে। দেখো 25%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা করলাম কত? 1/4। তুমি এই 1/4 যখনই লিখবে, সবসময় ওপরের যে ভ্যালুটা রাখবে, এই ওপরের ভ্যালুটার কোনো চেঞ্জেস হবে না। তাহলে যেটা 1 আছে ওটা একই রাখো।
যদি বলে বৃদ্ধি হয়েছে, ইনক্রিজের কথা যদি বলে, তখন জাস্ট দুটো ভ্যালুকে অ্যাড করে নিচে লিখে দাও, অর্থাৎ 5। এবার 1/5 কত? 20%। বোঝা গেল? ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। এবার তোমাকে যদি বলা হতো যে 20% রিডিউস হয়েছে, কি করবে? তুমি কোশ্চেনটা যখনই পড়ছো যে 20% রিডিউস হয়েছে, কত কমাতে হবে বা কত বৃদ্ধি করতে হবে, জাস্ট এটাকে তুমি কি করবে? ফ্র্যাকশনে কনভার্ট করবে। 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 20/100, যেটা হচ্ছে তোমার 1/5। কি বললাম? ওপরের ভ্যালুটাকে সেম রাখবে 1, আর তখন কি করবে? এদের দুজনের মধ্যে বিয়োগ করবে, বড়টার থেকে ছোটটা। তাহলে 5 আর 1-এর যদি তুমি বিয়োগ নিতে, কত হতো? 4। আর 1/4 মানে পার্সেন্টেজে কত? 25%। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটার উত্তর হবে 20%, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। চলে যাব কোশ্চেন নাম্বার 2-এ। দেখো কোশ্চেন নাম্বার 2-এ কি আছে? 150 মিটার দীর্ঘ একটা ট্রেন, 150 মিটার দীর্ঘ একটা ট্রেন, সরি, 150 মিটার দীর্ঘ একটা ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে ট্রেনটার কত সেকেন্ড সময় লাগবে? যে ট্রেনটা আছে তার লেন্থ দেওয়া আছে কত? 150 মিটার। ওর স্পিড দেওয়া আছে যেটা 70 কিমি পার আওয়ার, অর্থাৎ ট্রেনটা প্রতি ঘন্টায় 70 কিলোমিটার পথ অতিক্রম করবে। একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজটার লেন্থ দেওয়া রয়েছে 200 মিটার। এবার এই ট্রেনটা যখন ব্রিজটাকে ওভারটেক করবে, যখন ও ক্রস করবে, তখন ট্রেনটার কত সেকেন্ড টাইম লাগবে? এই যে অঙ্কটা তোমরা দেখলে, এটাতে জাস্ট তোমাকে প্রথমে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের উত্তর জানতে চেয়েছে স্পিডে, স্পিডটা জানতে চেয়েছে সেকেন্ডে। এখানে যে স্পিডটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে কিমি পার আওয়ার, তাহলে 70 কিমি পার আওয়ার যেটা রয়েছে, আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। তাহলে দেখো মিটার পার সেকেন্ডে যদি এটাকে তুমি কনভার্ট করতে, তাহলে এটা কি হতো? এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতাম, তাহলে জিনিসটা কি হতো দেখো। কিমি পার আওয়ার থেকে আমরা যখন মিটার পার সেকেন্ডে যাব, তখন সবসময় আমরা 5/18 দিয়ে সেই ভ্যালুটাকে গুণ করব। এর উল্টোটা যদি হতো, অর্থাৎ মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা বলি কিমি পার আওয়ারে যাব, তাহলে সেক্ষেত্রে আমরা 18/5 দিয়ে ভ্যালুটাকে গুণ করব, স্পিডটাকে। বোঝা গেল? এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই 5/18 বা এটাকে রিভার্স করলে যে 18/5, এটা পাচ্ছি আমরা কোথার থেকে? দেখো 1 ঘন্টা মানে কত সেকেন্ড বলো তো? বলবে 3600 সেকেন্ড, রাইট? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আর 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। তাহলে আমি বলতে পারবো যে 3600 সেকেন্ডে কত যাবে? বলবে 1000 মিটার। তাহলে একে কত যাবে? 1000/3600। দুটো শূন্য দুটো শূন্য কাটো, 2 5 2 18, 5/18। আর এটাকেই রিভার্স করলে হয় 18/5। এখান থেকে এই ভ্যালুটা আমরা পাই, রাইট? ট্রেনের অঙ্কে যাওয়ার আগে তোমাদের একটা কনসেপ্ট দিয়ে রাখি। মনে রাখবে, যখন একটা ট্রেন কোনো একটা ব্রিজ বা কোনো একটা প্ল্যাটফর্ম বা উল্টো দিক থেকে আসা একটা ট্রেনকে বা ওভারটেক যদি এই ওরিয়েন্টেড কিছু বলা থাকে, তখন দুটো ভ্যালুকে সবসময় তোমাকে যোগ করতে হবে। সাপোজ ধরো একটা ট্রেন, এই ট্রেনটা এখানে একটা ধরো ব্রিজ আছে, এখানে একটা ব্রিজ আছে। এবার ট্রেনটা যখন এই ব্রিজটা এখান থেকে ওভারটেক করবে, তখন ট্রেনটা নিজে যে লেন্থ আছে সেটা তো যাবেই, প্লাস ও যে ব্রিজটা লেন্থ আছে এটাকেও কিন্তু ওভারটেক করবে। এটা অনেক সময় তোমাদের, আমি ট্রেনের অঙ্ক যখন করাবো তোমাদের এর কনসেপ্ট খুব ভালোভাবে দেবো, আর তখন তোমরা আরও ভালোভাবে এগুলো বুঝতে পারবে। ট্রেনটা যখন ব্রিজটা ওভারটেক করবে মানে অতিক্রম করবে, তখন সেক্ষেত্রে ট্রেন নিজের দৈর্ঘ্য নিয়ে যাবে, প্লাস এই ব্রিজের দৈর্ঘ্যটাও কিন্তু এর সাথে অ্যাড হবে। তাহলে এখানে দেখো ট্রেনের লেন্থ দেওয়া আছে 150 মিটার, এটা ট্রেনের লেন্থ। আর 200 মিটার যেটা দেওয়া আছে, এটা একটা সেতু মানে যেটা ব্রিজটার লেন্থ। তাহলে আমরা যদি এই 200 আর 150 অ্যাড করি, তাহলে টোটাল ডিস্টেন্সটা পাবো, অর্থাৎ টোটাল যেটা ও ট্রেনটা কাভার আপ করছে সেই ডিস্টেন্সটা পাবো। তাহলে 200 আর 150 আমরা যদি যোগ করি, যেটা হবে 350 মিটার। বোঝা গেল?
তাহলে ট্রেনটা ওভারটেক করবে টোটাল কত, বলবে 350 মিটার। এখানে এই যে 70 কিমি যেটা রয়েছে, তাহলে কিমি পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে যাব। কেন যাব? কারণ উত্তর সেকেন্ডে জানতে চাওয়া হয়েছে। তাহলে এই 350 মিটার যে পেরোবে, আর ট্রেনটার স্পিড রয়েছে 70 কিমি পার আওয়ার, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে প্রথমে কনভার্ট করে নিই। তাহলে 70 কিমিটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে করতে চাই, তাহলে তুমিই বলো কত দিয়ে গুণ করব স্পিডটাকে, বলবে 5/18 দিয়ে গুণ করো। তাহলে 70 গুণ 5/18। এটাকে আর কাটাকাটি করার দরকার নেই, কেন করছি না সেটাও বলবো। দেখো 70কে যদি 5 দিয়ে তুমি গুণ করতে, তোমার হতো 7×5 = 35, একটা শূন্য, অর্থাৎ 350। নিচে যেরকম 18 আছে রেখে দাও। কেন কাটাকাটি করলাম না? কারণ ডিস্টেন্স সমান আমরা জানি কি, স্পিড ইন্টু টাইম। এখানে কি জানতে চাওয়া হয়েছে? টাইম। তাহলে আমি টাইমটা যদি বের করতে চাই, তাহলে এই ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড করলে টাইমটা পাবো। বলো হ্যাঁ। তাহলে এখানে ডিস্টেন্সটা কত? ট্রেন আর ব্রিজ এদের যে যোগফল সেটাই ডিস্টেন্স, যেটা আমি করেছি 350 মিটার। তাহলে ডিস্টেন্স 350 মিটার, স্পিড যেটা 70 কিমি পার আওয়ার ছিল তাকে তো আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। তাহলে স্পিডটা কত এলো? বলবে 350/18। তাহলে ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা টাইম পাবো। তাহলে স্পিডটা নিচে লেখো 350/18। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 350 ইন্টু 18/350। এই 350 কেটে গেল, ডাইরেক্ট তোমার 18 সেকেন্ড অ্যান্সার বেরিয়ে এলো। তার জন্য আমরা এই যে 350, এটাকে আর কাটাকাটি করলাম না, কারণ আমি দেখেছিলাম যে যোগফলটা আমার বেরিয়েছিল 350 মিটার। আর এখানে স্পিডটা আমি যখন ক্যালকুলেশন করছি, আমি যখনই দেখলাম যে এখানে 350 ওপরে রয়েছে, তাহলে এই দুটো কেটে দিলে ডাইরেক্ট 18 সেকেন্ড উত্তর বেরিয়ে যাবে। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে কত? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3-এ যাব। দেখো 3 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, এটা খুবই একটা ফেমাস কোশ্চেন। এটা প্রায়ই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখতে পাওয়া যায়। এটা কলকাতা পুলিশ প্রিভিয়াস ইয়ারে এসেছিল এই কোশ্চেনটা। দেখো 999 পূর্ণ 88/99 ইন্টু 99। একটা কথা বলো তো, যদি তোমাকে বলি যে 2×3=4, এটাকে ফ্র্যাকশন করলে কত তুমি আনতে পারবে? আমরা ফ্র্যাকশনে যদি কনভার্ট করতে চাই, এই দুটো ভ্যালুকে কি করি? গুণ করি, তারপর এর সাথে যোগ করি। তাহলে কত হতো? 4×2 8 যোগ 3 11/4 হতো। বোঝা গেল? তাহলে এখানে দেখো ডাটাটা তো ছোট কোনো ডাটা দেওয়া নেই, এখানে 999 পূর্ণ 88/99 দেওয়া আছে, তারপর আবার 99 গুণ করতে হবে। এই অঙ্কটা কিভাবে আমরা তাহলে সলভ করব? এইভাবে তো করব না। যখন এই অঙ্কটা তুমি পাবে, তখন সবার প্রথম এখানে যে দুটো 9 রয়েছে, তুমি এই জায়গাটাই লক্ষ্য রাখবে। এটা অনেক সময় 3টে থাকতে পারে, দুটোও থাকতে পারে, এখানে দুটো এসেছিল তাই দুটোই রয়েছে। তুমি জাস্ট এই দুটো 9কে লেখো। লিখলে এখানে কটা 9 আছে? দেখো 1টা 2টো 3টে। তার জন্য তুমি কি করবে? 3টে শূন্য দাও। তাহলে কি করলাম? ডান দিকে যে দুটো 9 রয়েছে, সেই দুটো 9কে প্রথমে লিখব, এবং এদিকে যতগুলো 9 থাকবে আমরা তটা শূন্য দেব। তাহলে এটা হলো। এই যে দুটো ভ্যালু দেখছো 88 এবং 99, এদের মধ্যে তুমি ডিফারেন্স নাও। 88 আর 99-এর মধ্যে ডিফারেন্স করলে কত হয়? 11 হয়। 99 মাইনাস 88, বড়োর থেকে ছোটোটা যদি ডিফারেন্স নাও, অর্থাৎ বিয়োগ করো, তাহলে দেখো তোমার 11 আসছে। জাস্ট এই ভ্যালুটাকে তুমি এখান থেকে মাইনাস করো, দেন গেট ইয়োর অ্যান্সার। তাহলে বিয়োগটা করলে কত হতো? দেখো এটা 1 কত দিলে 10 পাবো? 9 দিতে হাতে 1, 1 আর 1-এ 2, 2 কত দিলে 10 পাবো? 8 দিতে হাতে 1, 1 কত দিলে 10 পাবো? 9 দিতে হাতে 1, 1 কত দিলে 9 পাবো? 8, আর এখানে 9। তাহলে বিয়োগটা করে আমরা কত পেলাম? 98989। এটা দেখে ভালোভাবে অপশানটাকে চুজ করো, কোথায় এটা আছে, কারণ অপশানগুলো না খুব নিয়ারেস্ট অপশান আছে, রাইট? তাহলে 98989 কোথায় আছে? দেখো 98989, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? জাস্ট এই যে ভ্যালুটা রয়েছে এটা লেখো, আর এইদিকে যটা 9 থাকবে তুমি তটা শূন্য দেবে, এদের ডিফারেন্সটা নিয়ে নেবে। এটা অনেক সময় 98-এ দেওয়া থাকে, তো এখানে 88 ছিল, তাই আমাদের বিয়োগফল হচ্ছে 11, যেটা এখান থেকে ডিফারেন্স করব, দেন গেট ইয়োর অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। দেখো বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে? সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন।
এখানে কি জানতে চাওয়া হয়েছে বলো তো? দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার, এই যে এখানেই তো কোশ্চেন্সটা, তাই না? কত টাকার, কত টাকার বলেছে। তাহলে দেখো, ওরা যখন বলছে যে 8% সরল সুদ 4 বছর, আর রেট অফ ইন্টারেস্ট 8%, বছরটা দেওয়া আছে 4 এবং 136 টাকা যেটা দেওয়া আছে সুদ, মনে পড়ছে? এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100, এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100। এই পিটা কি? পিটা হচ্ছে প্রিন্সিপাল, যেটা আসল বা মূলধন। টিটা কি? টাইম। আরটা কি? রেট অফ পার্সেন্টেজ, আর পার্সেন্টেজের জন্য নিচে 100। তাহলে সিম্পল ইন্টারেস্টের যে ফরম্যাটটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমি কার ভ্যালু বের করব? দেখো, কত টাকার, অর্থাৎ প্রিন্সিপালের ভ্যালুটাই আমাকে জানতে চাওয়া হয়েছে, সেই টাকাটা কত। খুব ইজি, কিভাবে করব? দেখো, প্রিন্সিপালের ভ্যালুটা যখন বের করব, তোমাদেরকে বলেছিলাম যে ওপরে লিখবে 100 ইন্টু এসআই, কারণ এই জায়গাটাকে তুমি যদি ব্রেকডাউন করো তোমার এই ফরম্যাটটাই ক্রিয়েট হবে। তাহলে ওপরে কি লিখবো? 100 গুণ এসআই ডিভাইড বাই পি এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, যে দুটো ভ্যালু বাকি রইল কি কি? দেখো, টি আর আর। তাহলে টাইম আর রেট অফ পার্সেন্টেজ দুটো ভ্যালুকে গুণ করতে হবে, কারণ এরা এখানে গুণ আকারেই আছে। তাহলে টাইমটা দেখো 4 বছর, আর রেট অফ পার্সেন্টেজ হচ্ছে 8। তাহলে 4 গুণ 8, বোঝা গেল? এখানে এসআই এর ভ্যালুটা তো বসাইনি, আমি এখানে লিখছি আর একবার। দেখো, 100 ইন্টু এসআই, এসআই এর ভ্যালুটা কত? 136 ডিভাইড বাই এসআই মানে সুদ 136 টাকা, এখানে লিখলাম। আর 4 গুণ 8, এটা তো টাইম, আর একটা তোমার রেট অফ পার্সেন্টেজ। জাস্ট ক্যালকুলেশন করো, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো, এখানে যদি এটা কাটতে কত হতো? 4 দিয়ে 25-এ চলে যেত, অর্থাৎ 4 25-এ 100। এটা 8 দিয়ে দেখো ডাইরেক্ট ভাগ যাবে, 8 একে 8, 5 6, 8 7 56। তাহলে 17 ইন্টু 25, আমি 25 গুণ 17 করবো। 25কে তুমি ব্রেক করে নাও 5 ইন্টু 5-এ, ইন্টু করো 17। কেন করলাম বলো তো এটা? কারণ আমার ক্যালকুলেশনটা সুবিধা হবে। দেখো, আমি জানি 17 গুণ 5 করলে কত হয়? 85। 17 গুণ 5 করলে কত হয়? 85। 85কে আমি যদি 5 দিয়ে গুণ করি, তাহলে দেখো 5 8 40, অর্থাৎ 400-র রেঞ্জে আমার উত্তরটা হবে। তাহলে অপশন এ উত্তর হবে না, অপশন বি এটাও উত্তর হবে না। তাহলে 5 8 40 মানে কত? 400, কারণ এটা 80 রেঞ্জে আছে। তাহলে কত? 400, আর 5 5-এ 25, অর্থাৎ 400 আর 25 যোগ করলে কত হবে? 425। কোথায়? অপশন সি। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 5টা দেখো, দুটো সংখ্যার গড় দেওয়া আছে 9 এবং অন্য 3টে সংখ্যার গড় দেওয়া আছে 4, ওই 5টা সংখ্যার গড় কত? দেখো, এই অঙ্কটা তুমি বেসিক ফরম্যাটেও করতে পারো, তবে আমি তোমাদের একটা মেথড দেখাবো, যে মেথডটার নাম হচ্ছে জেএসএম মেথড। এই জেএসএম মেথড নিয়ে আমি তোমাদের পরে ভিডিও দেব। এখন এই যে ম্যাথটা আমরা করব এভারেজের, এখানে আমরা জেএসএম মেথডটা অ্যাপ্লাই করব। দেখো, এখানে যে ভ্যালুগুলো রয়েছে এটা অনেক ছোট ছোট ভ্যালু রয়েছে, তুমি বেসিক ফরম্যাটে করলে খুব একটা যে টাইম যাবে এমন না, কিন্তু এই ভ্যালুটা অনেক সময় আমাদের এক্সামে বড় ভ্যালু দেওয়া হয়, তখন জেএসএম মেথড কিন্তু খুব ইজি তোমাকে অ্যান্সার দিয়ে দেবে। তো আমি তোমাকে বেসিকটা প্রথমে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি কোনো একটা সংখ্যার গড় দেওয়া থাকে, সেখান থেকে আমরা যদি সমষ্টিতে যেতে চাই, অর্থাৎ আমি যদি বলি যে গড় থেকে সমষ্টিতে এসো, তখন আমরা কি করি? গুণ করি। ঠিক এর উল্টোটা যদি হয়, যদি বলতাম যে সমষ্টি থেকে তুমি গড়ে এসো, অর্থাৎ এভারেজটা কত হবে টোটাল থেকে, তখন আমরা কিন্তু জাস্ট এর রিভার্স, অর্থাৎ ডিভিশন করি। দেখো, এখানে দুটো সংখ্যার, এখানে কিন্তু 2 লেখা নেই, দুটো সংখ্যার গড় দেওয়া আছে 9, তাহলে আমি যদি সমষ্টি নিতাম 2 9 18 হতো। অন্য 3টি সংখ্যার গড় হচ্ছে 4, তাহলে টোটালটা কত হতো? 3 গুণ 4 12 হতো। দেখো, এই 2 আর 3-এ যোগ করলে টোটাল নাম্বারটা পেতাম, যেটা হচ্ছে 5, আর এদের যে সমষ্টিটা যোগ করলে টোটাল 5টা সংখ্যার সমষ্টি পেতাম। তাহলে 18 আর 12 যোগ করলে কত হয়? 30। এটা তো 5টা সংখ্যার সমষ্টি বেরোলো, দুটো, এই যে দুটো আর হচ্ছে 3টে। তাহলে 3 আর 2 যদি যোগ করো 5, আর এই 18 12 যোগ করলাম যেটা 30, এটা 5টা সংখ্যার সমষ্টি পেলে। তাহলে গড় কত? সমষ্টি থেকে গড়ে আসবো, কি করব? ভাগ করব। 5 6 30। কোন অপশন? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমি যে তোমাদের মেথডটা বললাম, যেটা তোমার এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখো মেনলি এই অঙ্কটা যখন তুমি পাবে, তুমি
এই যে নাম্বার যেটা দেওয়া থাকবে তুমি এই নাম্বারটাকে লক্ষ্য রাখো। দেখো এখানে যে নাম্বারটা দেওয়া আছে, একটা 2টো দেওয়া আছে আর একটা 3টে দেওয়া আছে। তাহলে একদিকে তুমি লেখো 2, একদিকে তুমি লেখো 3, রাইট। দেখো দুটো সংখ্যার এভারেজ হচ্ছে 9, তাহলে দুটো সংখ্যার এভারেজ যদি 9 হয়, তুমি 9কে 2-এর তলে লেখো। বোঝা গেল? দেখো তিনটে সংখ্যার এভারেজ হচ্ছে 4, তুমি এই তিনটে সংখ্যার এভারেজ 4, এই 4 একে তুমি 3-এর তলে লেখো। বোঝা গেল এইটুকু? জাস্ট একটা করে দাগ দাও, এদের আন্ডারলাইন দাও। এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে কমন যে পার্টিকেলটা আমরা সেটা আগে নিয়ে নেব। দেখো এখানে আছে 4, এখানে আছে 9, এদের মধ্যে কমন নাম্বার কোনটা? বলবে 4, অর্থাৎ 4 যেমন এখানেও আছে, এখানেও 4 আছে। এবার আমি 4 কেন নিলাম? কারণ এখানে হাইয়েস্ট 4, এর বেশি তো নেই, তাহলে 4 তো বেরোবেই। তাহলে এক্সট্রা এখানে কত আছে? বলবে 5 আছে। এই 5টা 2-এর সাথে গুণ হবে। কেন? কারণ 5টা হচ্ছে 2-এর গড়, তাহলে সমষ্টি যদি যায় তাহলে কত হবে? 5 দুগুণে 10 হবে। এই যে 10টা, এটা ইকুয়ালিভাবে এই 2 আর 3-এ যদি যোগ করতাম তাহলে 5টা নাম্বারের মধ্যে এদের এভারেজ সেকশনে আসতো, যেটা কত হতো? 2 হতো। এই যে 4 আর এই যে 2, এটাকে যদি যোগ করো তোমার হবে 6, যেটা হচ্ছে 2 আর 3-এ 5টা সংখ্যার টোটাল যেটার সমষ্টি পেলাম তাদের এভারেজ। বোঝা গেল? এই জেএসএম মেথড নিয়ে আমি তোমাদের পরবর্তীতে ম্যাথ আনবো, তখন দেখবে এর অ্যাপ্লিকেশন কত সুন্দরভাবে করা যায়। এই মেথডটা তোমরা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। কোশ্চেন নাম্বার 6-তে যাব। দেখো কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? খুব ইজি। একটা কোনো টাকা আছে ধরো, সেটা সুদে আসলে 3 গুণ হচ্ছে, টাইমটা কতক্ষণ লাগছে? 20 বছর। তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে জানতে কি চাওয়া হয়েছে? বলবে রেট অফ পার্সেন্টেজ। এটাই আমার প্রশ্ন। বোঝা গেল? দেখো তুমি জানো না যে তোমার কাছে টাকাটা কত, ধরে নাও পার্সেন্টেজের অঙ্ক বলে আমি সেটাকে 100 টাকা মনে করলাম। তাহলে ধরো আমার কাছে টাকাটা কত আছে? বলবে 100 টাকা। কোশ্চেনে কি বলছে? যে এটা নাকি সুদে আসলে। সুদে আসলের ব্যাপারটা কি? ধরো সাপোজ আমি 100 টাকায় 10 টাকা সুদ পেয়েছি, তাহলে আমি যখন টাকাটা রিটার্ন নেব তখন সেই 10 টাকাটাও পাবো আর এই 100 টাকাটাও পাবো, অর্থাৎ টোটাল 100 প্লাস 10, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল প্লাস যেটা আমাদের ইন্টারেস্ট, দুটোকে অ্যাড করলে আমরা কি পাই? অ্যামাউন্ট। অ্যামাউন্ট যেটাকে আমরা বলবো সুদে আসল বা সুদাসল। তখন এই প্রিন্সিপাল আর ইন্টারেস্ট দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে আমরা সেই অ্যামাউন্টটা পাই। এখানে যে টাকাটা সেটা ধরে নাও 100, যেটা হচ্ছে 3 গুণ। তাহলে তুমি আমাকে বলো যে 100 টাকা তুমি রাখলে তোমার এটা 300 টাকায় পরিণত হলো। 3 গুণ মানে 103 গুণ 300 টাকায় পরিণত হলো। দেখো তুমি এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ এই যে 300 টাকাটা এর মধ্যে তোমার আসল টাকাটা ঢুকে আছে, প্লাস এর মধ্যে তোমার কি আছে? ইন্টারেস্টটাও ঢুকে আছে। এবার তুমি আমাকে বলো যে তোমার কাছে যদি 100 টাকা ছিল, তুমি যদি রিটার্ন পাচ্ছ 300 টাকা, তুমি অতিরিক্ত কত টাকা পাচ্ছ? বলবে 200 টাকা। তাহলে এই 200 টাকাটা কেন তুমি পাচ্ছ? বলবে এটা আমি ইন্টারেস্ট পেলাম, তাই না? আমি 100 টাকা রেখে যদি 300 টাকা রিটার্ন পাই তাহলে আমার 200 টাকা এটা আমি ইন্টারেস্ট পেলাম। বোঝা গেল? তাহলে দেখো পি এর ভ্যালু তুমি পেয়ে গেলে কত? 100, যেটা আমি ধরেছি। 200 টাকা এটা কি বেরোলো? ইন্টারেস্ট বেরালো, অর্থাৎ এসআই এর ভ্যালুটা কত বেরালো? 200 বেরালো। আমাদের টাইম কত দেওয়া হয়েছে? টাইমটা নেই, টাইমটাই জানতে চাওয়া হয়েছে। না সরি, বার্ষিক সুদের হার কত? দেখো টাইমটা 20 বছর দেওয়া আছে, তাহলে টি এর ভ্যালুটা 20 দেওয়া আছে। রেট অফ পার্সেন্টেজ কত? এটাই আমাদের প্রশ্ন। তাহলে দেখো এসআই ইকুয়াল টু কি জানি আমরা? এসআই ইকুয়াল টু কি জানি? বলবে পিটিআর বাই 100। তাহলে দেখো আমাদের এখানে কি বের করতে হবে? রেট অফ পার্সেন্টেজ, তাই তো? তাহলে তুমি যদি রেট অফ পার্সেন্টেজের ভ্যালুটা বের করতে চাও, তাহলে আর এর মানটা যখন আমরা বের করব, কি বলেছি? 100 গুণ এসআই ডিভাইড বাই যে দুটো বাকি রইলো কি কি বলো? আর নিয়ে নিয়েছো, তাহলে কে রইলো? পি এবং টি। দেখো পি এর ভ্যালু তো আমরা কত পেয়েছি? 100, তাহলে লেখো 100। আর তোমার একটা হচ্ছে কি নিয়েছো? টাইমটা, যেটা হচ্ছে 20। বোঝা গেল? তাহলে এসআই এর ভ্যালুটা কত ছিল? এসআই এর ভ্যালুটা 200। তাহলে ধরে নাও আমি এখানে 200 ভ্যালুটা বসিয়ে দিয়েছি, রাইট? এখানে আমি 200 ভ্যালুটা বসিয়ে দিয়েছি। জাস্ট ক্যালকুলেশন করব। দেখো 100 100 কাটলো আর 20 দিয়ে 10 বারে হয় 200।
তাহলে উত্তর হবে কত? 10 বছর, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। এবার আমি এই যে সিস্টেমটা তোমাদের আমি করালাম, এটা কিন্তু কোনো এক্সাম অ্যাপ্রোচ না, এটা তোমাদের জাস্ট আমি বেসিকটা দেখালাম। এর এক্সাম অ্যাপ্রোচ কী হওয়া উচিত সেইটা দেখো। এটা কি করলাম, জাস্ট যে টাকাটা ছিল তার সুদে আসলে যত গুণ হলো সেটাকে আমরা বের করলাম, সেখান থেকে ইন্টারেস্ট বের করলাম, দেন আমরা PTR/100 ফরম্যাটে করলাম, রাইট? যেটা আমার কত উত্তর এলো? 10। তাহলে বার্ষিক রেট অফ পার্সেন্টেজ কত? যেটা আমরা বলবো 10%। এর এক্সাম অ্যাপ্রোচ কী হবে দেখো, তুমি যখনই দেখবে এখানে 3 গুণ, কি করবে? 3 গুণ মানে তুমি ধরে নেবে যে বুঝতেই পারলে 100 টাকা থাকলে 300 টাকা হচ্ছে, তাহলে ইন্টারেস্টটা কত আসছে? যেটা হচ্ছে আমাদের 200 টাকা। তাহলে যখন এখানে যে গুণটা দেওয়া থাকবে, তুমি তো সবসময় 100-র ওপর ক্যালকুলেট করতো, তাহলে 100 হলে এটা 300 হবে। জাস্ট এই 3 গুণ থাকলে না, তুমি এটাকে 1 কমিয়ে দেবে। কেন 1 কমাবো? কারণ দেখো 100 টাকা রেখে যদি 300 টাকা পাচ্ছ, তুমি তাহলে 200 টাকা কি পাচ্ছ? ইন্টারেস্ট পাচ্ছ। এটা যদি ধরো 4 গুণ থাকতো, তাহলে 100 টাকাটা 400 হতো। তাহলে আমি কি বললাম? 1 কমিয়ে দিতে। তাহলে এটা 400, 100 টাকা রেখে যদি 400 টাকা তুমি পাও, ইন্টারেস্ট কত পাচ্ছ? 300। তাহলে আমি 1 কমাতে বললাম এই জন্যই। তাহলে এটা এখানে যে 3 গুণটা রয়েছে, তুমি এটাকে এক কাজ করো, 2 গুণ ভেবে নাও, দিয়ে তুমি 200 লিখে দাও। জাস্ট যে বছরটা আছে, কারণ সিম্পল ইন্টারেস্টে কী হয়, প্রত্যেক ইয়ারেই সেম। তাহলে তুমি 20 বছরে যদি 200 টাকা ইন্টারেস্ট পাও, রেট অফ পার্সেন্টেজ মানে হচ্ছে প্রত্যেক বছরে, তাহলে 1 বছরে কত? জাস্ট ভাগ। তাহলে 20 10-এ 200, 10% ইজ দ্য রাইট অ্যান্সার। কী করবে? এই যে ভ্যালুটা থাকবে, এটা জাস্ট 1 কমিয়ে দেবে। তাহলে 2 গুণ হলে কত হবে? 200 হবে। এটা যদি 4 গুণ থাকতো, কত করতে? 300 করতে। বোঝা গেল? আর যেহেতু সিম্পল ইন্টারেস্টে আমাদের সেম থাকে, তাই আমি বলতে পারবো যে 20 বছরে 200 হচ্ছে, 1 বছরে কত হবে? 20 দিয়ে ভাগ, ডাইরেক্ট উত্তর বেরোবে 10%। বোঝা গেল? আজকের সেটের শেষ প্রশ্ন দেখো, কত টাকার 60% 90 টাকার 83.13%-এর সমান হবে? এই যে প্রশ্নটা দেখছো, এখানে জানতে চাওয়া হয়েছে যে কত টাকা, যেটা এই 4টে অপশান রয়েছে, এখানে যে টাকাটা হবে যার 60% 90 টাকার 83.13%-এর সমান হবে। বুঝতে পারলে? দেখো, এই যে কত টাকার, যেটা আমি জানি না, ওই টাকাটার 60% যত হবে, যেটা এই 90 টাকার 83.13%-এর সমান হবে। তাহলে আমি যদি 90 টাকার 83.13% এর মানটা কত বুঝতে পারতাম, তাহলে তার 60% মানে অ্যাকচুয়ালি এই যে টাকাটা, তার 60% এটার সাথে ইকুয়াল করতে পারবো। বোঝা গেল? তাহলে ধরো এই 90 টাকার আমি কি করব, 83.13%টাকে প্রথমে ব্রেকডাউন করব। কিভাবে? দেখো, 83.13%, এটাকে ব্রেকডাউন আমি যদি এইভাবে করে নিই, এটাকে যদি আমি বলতাম 80, তাহলে পড়ে থাকতো কত? 3.13%। তাহলে এখানে নিলাম 80%, মানে 80/100। আর 3.13% আমি যদি আলাদাভাবে নিতাম, তাহলে আমার এই দুটো ভ্যালুকে যোগ করলে 83.13% এটা কিন্তু হচ্ছে। এটা করার কারণ কি? কারণ ভ্যালুটা দেখো অনেক ছোট হয়ে আসবে। দেখো, এটা 20 4-এ 80 এবং 20 5-এ 100। তাহলে এটা কত হলো? বলবে 4/5। আর 3.13% মানে কত? 3 3-কে 9 আর 10, আর নিচে 3, আর পার্সেন্টেজের জন্য আরও 100, অর্থাৎ 300। একটা শূন্য একটা শূন্য কাটো, কত হলো? 1/30। এই দুটো ভ্যালুকে অ্যাড করলে 83.13 হচ্ছে। তাই এই ভ্যালু আর এই ভ্যালু দুটোকে অ্যাড করলে আমরা 83.13% পাবো। কিন্তু ভ্যালুটা দেখো কত ছোট হয়ে গেল। তাহলে 4/5 প্লাস 1/30, এই দুটো ভ্যালুকে আমরা এবার অ্যাড করব। কিভাবে? জাস্ট ভগ্নাংশের যোগ করব। 5 আর 30-এর এলসিএম নেব। কত হবে? বলবে 30 হবে। এটা দিয়ে এটাকে ভাগ, 5 6 30, যে ভাগফলটা তাকে দিয়ে ওপরে গুণ। তাহলে 5 6 30, 6 তাকে 4 দিয়ে গুণ, 6 4-এ 24, প্লাস 30 1-কে 30, আর 1-কে 1 দিয়ে গুণ করলে একই হয়। তাহলে 24 আর 1-এ যোগ করলে কত হয়? 25, আর নিচে কত? 30। কেটে নাও ভ্যালুটাকে। 5 5-এ 25, 5 6 30। অর্থাৎ আমরা এটাকে পুরো ব্রেকডাউন করে কত পেলাম? বলবে 5/6 পেলাম। 90 টাকার বলেছিল, 90 টাকার 83.13%-এর সমান। তো আমি তো 83.13% এর যে ভ্যালুটা কত পেলাম? বলবে 5/6 পেলাম। তাহলে আমি যদি বলতাম যে 90-এর 5-এর 6 কত হয়?
90-এর 5-এর 6 কত হয়? বলবে 6, 15, 90 হয়। 15 গুণ 5 করলে কত হয়? 75। এই যে ভ্যালুটা বেরোলো, এই ভ্যালুটা এখানে বলতে হবে যে এটা কত টাকার 60% হচ্ছে এই 75। বোঝা গেল? কত টাকার 60% এই 75 হবে। দেখো, ধরে নাও টাকাটা তুমি এক্স টাকা, তাহলে এক্সের কত পার্সেন্ট? 60%, মানে 60/100। কোনো কিছুর পার্সেন্ট মানে সেটা বাই 100। তাহলে এক্সের 60% অর্থাৎ এক্স ইন্টু 60/100 ইকুয়াল টু কত হতে হবে? 75। ব্যাস, ক্যালকুলেশন করো। দেখো, একটা শূন্য একটা শূন্য কাটো। 2 3-এ 6, 2 5-এ 10, 3 25 75। 5 গুণ 25 কোনাগুনি গুণ করলে ডাইরেক্ট এক্সের ভ্যালুটা পাবো কত? 5 25 125 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? যেটা অপশন নাম্বার এতে রয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লেগে থাকে ক্লাসটিতে একটা লাইক করো, আর তোমরা নিজেদের মতামত কমেন্ট সেকশনে জানাও। ক্লাসগুলিকে তোমরা নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতন উপকৃত হতে পারে। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে করে আমার দেওয়া লেটেস্ট আপডেট তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যায়। ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, টাটা।